হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন পর্বে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং বাংলা ভূত এফএমের সাথেই আছেন। আপনারা চান বলে বাংলা ভূত এফএম প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন রোমাঞ্চকর সকল সত্য ঘটনা নিয়ে উপস্থিত হয়। আজকেও তেমনি তিনটি সত্যিকার অর্থে অত্যন্ত ভয়ানক, রোমাঞ্চকর এবং থ্রিলিংপূর্ণ ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে। আশা করব আপনারা শেষ পর্যন্ত ঘটনাগুলো শুনবেন এবং বাংলা ভূত এফএমের সঙ্গেই থাকবেন। ঘটনাগুলোকে সত্য হিসেবে গ্রহণ করার জন্য বাংলা ভূত এফএম কখনোই তাদের অডিয়েন্সকে জোর জবরদস্তি বা প্রেশার ক্রিয়েট করে না। এটা তাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে যা সত্য তাই সত্যই। এবং আজকের ঘটনাগুলো শোনার পর আমরা 100% শিওরভাবে বলতে পারি আপনারা অসম্ভব লেভেলের একটি রোমাঞ্চকর থ্রিলিংপূর্ণ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চলেছেন। তাহলে বেশি কথা বলবো না, তার আগে বলে নিতে চাই বাংলা ভূত এফএমকে যদি আপনি প্রথমবার দেখে থাকেন বা আমাদের চ্যানেল বা ফেসবুক পেজে যদি আপনি নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আজকের ভিডিও দেখার পর আপনি নিজেই একটি রিজন ক্রিয়েট করে ফেলতে পারবেন কেন আপনার বাংলা ভূত এফএমকে সাবস্ক্রাইব করা উচিত। তাহলে বেশি কথা বলবো না, আমরা আমাদের মূল ঘটনায় চলে যাচ্ছি। লেখক যেভাবে লিখেছেন আমরা ঘটনাগুলোকে আপনাদের সামনে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমরা আমাদের প্রথম ঘটনাতে চলে যাচ্ছি। লিখেছেন, আকাশ যেন মেঘের কালো চাদরে ঢাকা, থেকে থেকে মুষলধারে বৃষ্টিপাত পড়ছে, চারপাশ জলে সিক্ত। একরাশ অন্ধকারে যেন ডুবে আছে রাতটা, আর এই অন্ধকার রাতে স্টেশনে দাঁড়িয়ে আছে শুধু এক মধ্য প্রাণী। আবছা আলোয় হাত ঘড়িতে বারবার তাকিয়ে সময়ের আন্দাজ করছে বয়স 23 কিংবা 24-এর এক যুবক। নাম তার নিলয়। নিলয় শহর থেকে ভার্সিটিতে পড়াশোনা করে। বিগত কয়েক মাস ধরে পরীক্ষা আর এক্সট্রা ক্লাসের চাপে বাড়ি ফেরা হয়নি নিলয়ের। আর তাই তো আজ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বাড়িতে ফোন করে তার আসার খবর জানিয়ে দিয়েছে। রাত 8টায় স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও কোনো এক অজানা কারণে রাত 2 ঘন্টা দেরি করে ট্রেন আসে, যার ফলে 10টা বেজে যায়। নিলয় তার হাত ঘড়িতে আবার নজর দিল। রাত 10:30 বাজে। বিগত আধ ঘন্টা যাবৎ তুমুল বৃষ্টিপাতের কারণে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। নিলয় তার পকেট থেকে মোবাইলটা বের করে তার বাড়িতে ফোন করার চেষ্টা করল, কিন্তু প্রতিবারের মতো এইবারও সে ব্যর্থ হলো। মোবাইলে কোনো নেটওয়ার্ক সিগন্যাল পাওয়া যাচ্ছে না। আসলে নিলয় যে গ্রামে থাকে, সে গ্রামের যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয়। গ্রামের প্রায় নেটওয়ার্ক সিগন্যাল ভালোভাবে পাওয়া যায় না। তার উপর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, নেটওয়ার্কের সিগন্যালের হদিশও মিলবে না। নিলয় তাও বারবার চেষ্টা করছে, একবার যদি ফোন লেগে যায় সে ঠিক আছে, অন্তত সেই খবরটা যেন দেওয়া যায়। বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ কোথাও যাওয়া যাবে না। নিলয় আকাশপানে অপেক্ষার দৃষ্টিতে তাকিয়ে থাকল। এই অপেক্ষা মেঘের বিদায়ের অপেক্ষা, এই অপেক্ষা বৃষ্টির বিরতির অপেক্ষা। সবসময় বৃষ্টি বিলাসের জন্য হয় না, মাঝে মাঝে তা বিরক্তিরও কারণ, এবং তাতে বিরতিরও প্রয়োজন হয়। হঠাৎ নিলয় খেয়াল করল অন্ধকার ভেদ করে কেউ আসছে। নিলয় চোখ বড় বড় করে তাকিয়ে দেখার চেষ্টা করল কে সে। একটু কাছে আসতেই বোঝা গেল তিনি হলেন স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার নিলয়ের কাছে এসে একবার তার আপাদমস্তক দেখে নিয়ে নিলয়কে প্রশ্ন করল, কি মশাই, রাতের শেষ ট্রেনে এসেছেন নিশ্চয়ই? নিলয় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। স্টেশন মাস্টার পুনরায় নিলয়কে প্রশ্ন করল, তা শহর থেকে এসেছেন বুঝি, তাই না? নিলয় পুনরায় মাথা নাড়াল। স্টেশন মাস্টার নিলয়কে আবারও প্রশ্ন করল, তা যাবেন কোথায়? নিলয় এবার উত্তর দিল, মানিকনগর গ্রামে যাব, কিন্তু বৃষ্টির জন্য স্টেশন থেকে তো বেরোতেই পারছি না। বৃষ্টি কমলেই কোনো একটা রিক্সা বা ভ্যান নিয়ে বাড়ি চলে যাব। নিলয়ের কথা শুনে স্টেশন মাস্টার উচ্চস্বরে হেসে উঠল। স্টেশন মাস্টার নিলয়কে জিজ্ঞেস করল, তা মশাই, অনেকদিন যাবৎ বাড়ি আসেননি বুঝি, তাই না? তো ঘটনা কিছু জানেন না? নিলয় মাথা নাড়িয়ে নাসূচক উত্তর দিল। স্টেশন মাস্টার পুনরায় বললেন, তাহলে আর জানিয়ে কোনো লাভই নেই, শুধু শুধু। শুনুন, এত রাতে আপনি কোনো রিক্সা ভ্যান কিছুই পাবেন না। বরঞ্চ রাত 8টা কিংবা 9টা পর্যন্ত রিক্সা ভ্যান পাওয়া যায়, কিন্তু এখন তো রাত 11টা বাজে যাচ্ছে। আর যে বৃষ্টি পড়ছে, এখন রিক্সা ভ্যান পাওয়াটা অসম্ভব।
তাই বলছি কি, আজ রাস্তা স্টেশনে কোনো রকম কাটিয়ে দেন, কাল ভোর হলে চলে যাবেন। নিলয় স্টেশন মাস্টারকে প্রশ্ন করল, আপনি কোন ঘটনার কথা বলছেন? স্টেশন মাস্টার বলল, জানেন না যেহেতু তাহলে বলে কোনো লাভ নেই, তার চেয়ে যেটা বলছি সেটা করুন। নিলয় স্টেশন মাস্টারের আচরণে খুব অবাক হয় আর বলে, বৃষ্টি কমলেই সেখান থেকে চলে যাবে, কোনো না কোনো রিক্সা বা ভ্যান তো নিশ্চয়ই পাবে। স্টেশন মাস্টার আবারও অট্ট হাসিতে পড়লেন নিলয়কে বলে, শুনুন মশাই, রিক্সা আপনি যেটা পাবেন তাতে না চড়াই আপনার জন্য মঙ্গলকর। আর এমনিতেই যারা রাতের শেষে ট্রেনে মানিকনগর গ্রামে যাওয়ার জন্য স্টেশনে পৌঁছায়, তারা রাতে কেউই স্টেশন থেকে বের হন না, আর রাতটা কোনো রকম এখানে কাটিয়ে দিয়ে যান, ভোরবেলা চলে যাবেন। আপনাকে যা বললাম তা করাটাই আপনার জন্য মঙ্গলকর হবে, বাকিটা আপনি বুঝুন। নিলয় দ্বিতীয়বার কোনো প্রশ্ন করার সুযোগ পাওয়ার আগেই লোকটা কথাগুলো বলে শনশন করে চলে গেল। নিলয় অবাক চোখে তার প্রস্থান দেখতে লাগল। একটা সময় সে অন্ধকারে মিলিয়ে গেল। নিলয়ের মাথায় লোকটার কথাগুলো চাকতির মতো ঘুরতে লাগলো। এইদিকে বৃষ্টি কমারও কোনো নাম নেই। নিলয় পুনরায় তার হাত ঘড়িতে নজর দিল। রাত 11টা বাজে। সে যে কি করবে তা কিছুতেই বুঝে উঠতে পারছে না। তবে কি রাতটা স্টেশনেই কাটিয়ে দিবে? না না, সে কেন করবে এটা? লোকটা কি নাকি বলে গেল তার জন্য তার কথা শুনতে হবে? আর বাড়িতে সবাইকে বলা আছে তার কথা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যদি নিলয় বাড়ি না ফেরে তাহলে মা বাবা সবাই চিন্তা করবেন। লোকটার কথায় বোঝা গেল সে নিছক এক পাগল ছাড়া আর কিছুই না। আর এমন একটা লোকের কথায় সারা রাত নির্ঘুম জেগে থাকা বোকামি ছাড়া আর কিছুই হবে না। তবে বৃষ্টির যে তেজ, যদি সত্যি সত্যি কোনো রিক্সা না পাওয়া যায় তখন কি হবে? এসব নানান ভাবনা আসতে থাকে নিলয়ের মাথায়। অবশেষে নিলয় স্টেশন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বৃষ্টি ততক্ষণে কিছুটা কমেছে, তবে তাড়াহুড়া করে আসার সময় নিলয় সাথে করে ছাতা আনতে ভুলে গেছে। তাই বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই তার। নিলয় স্টেশন থেকে বের হলো। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকারে আলোর একমাত্র উৎস হলো তার মোবাইলের ফ্ল্যাশ লাইট। নিলয় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চারপাশ ভালোভাবে দেখে নেয়। শুধু জলাবদ্ধতা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তার চোখে। নিলয় হাঁটা ধরল, আর একটু পরেই আকাশ আবারও ঘন কালো মেঘের চাদরে ঢেকে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। সাথে তীব্র বাতাস। বাতাসের বেগ এতটাই যেন উড়িয়ে নিয়ে যাবে নিলয়কে। এদিকে মাটির কাঁচা রাস্তায় পানিতে ডুবে গিয়ে অনেক কর্দমাক্ত হয়ে গেছে। এই রাস্তায় হাঁটা অসম্ভব হয়ে গেছে। তার মধ্যে আবার এই বৃষ্টি। এই পরিস্থিতি দেখে নিলয় খুব ভালোভাবেই বুঝে গেল যে এই রাত স্টেশন থেকে বের হওয়ার সিদ্ধান্তটা তার একেবারেই ভুল ছিল। স্টেশন মাস্টার ঠিকই বলেছিলেন। এখন রাত 12টা বাজে। স্টেশন মাস্টার বলেছিল রাত 8টা কিংবা 9টা পর্যন্ত রিক্সা বা ভ্যান পাওয়া যায়। তাই এই রাতে আর এই বৈরী আবহাওয়ায় রিক্সা পাওয়ার কথা চিন্তা করাটাও বোকামি ছাড়া আর কিছুই হবে না। হঠাৎ পায়ে কোনো এক কঠিন বস্তুর আঘাত পেয়ে পড়ে যায় নিলয়। পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে নিলয়। পাটা কেটে গেছে কিনা তা অন্ধকারে বোঝা যাচ্ছে না, তবে পা থেকে যে কোনো একটা তরল কিছু নির্গত হচ্ছে তা স্পষ্ট অনুভব করা যাচ্ছে। নিলয় যেখানে আছে সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি নেই, তাই তাকে এই বিপদে সাহায্য করার মতো আর কেউ নেই। বৃষ্টির তেজ আরও বাড়ছে, বেড়েই চলেছে। নিলয় তখন খুব ক্লান্ত, তার চোখ বুঝে আসছে। ঠিক এমন সময় নিলয় তার সামনে একটা রিক্সা দেখতে পায়। মরুভূমিতে মুসাফির পানি পেলে যতটা খুশি হয়, নিলয়ও ঠিক ততটাই খুশি হয়। সে কোনো মতো হামাগুড়ি দিয়ে রিক্সার কাছে এসে রিক্সাওয়ালাকে ভাঙা শব্দে বলে, মামা, আমাকে একটু নিয়ে যাবেন? রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। নিলয় কোনো মতো রিক্সায় চড়ে বসে। রিক্সা চলতে থাকে। এদিকে নিলয় তার শরীর এলিয়ে দিয়েছে রিক্সায়, কোনো হোশ নেই যেন তার। হঠাৎ একটা ভারী গলার স্বরে তার নিলয়ের হুঁশ ফিরে আসে। সামনে তাকিয়ে দেখে রিক্সাওয়ালা নিলয়কে বলছে, মামা, আপনার পা দিয়ে তো রক্ত বাইর হইতাছে। নিলয় ভালোভাবে খেয়াল করে দেখে তার পা রক্তে ভিজে গেছে। নিলয় তার পকেট থেকে রুমালটা বের করে পাতা বেঁধে নেয়।
নিলয় কিছুটা অবাক হয়, কারণ এতটা অন্ধকারে মধ্যে যেখানে সে নিজেকেই ভালো মতো দেখতে পাচ্ছিল না, তার পা দেখতে পারবে কিভাবে? সেখানে রিকশাওয়ালা কিভাবে তার পায়ের রক্ত দেখতে পেল? নিলয় আরো কিছুটা অবাক হলো, কারণ এত ঝড়ের মধ্যে এত রাতে একজন রিকশাওয়ালা রাস্তায় বা কি করছে? নিলয় খেয়াল করলো, এই কাঁচা কর্দমাক্ত রাস্তায় যেখানে হাঁটাই এতটা কষ্টকর, সেখানে এত অনায়াসে কিভাবে রিকশা চলছে? নিলয় রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো, মামা, আপনি এত রাতে এই ঝড়ের মধ্যে কেন রিকশা নিয়ে চালাচ্ছেন? আপনার বাড়ির সবাই চিন্তা করবে না? আর যে রাস্তায় হাঁটা এত কষ্টের, সেখানে আপনি এত অনায়াসে রিকশা চালাচ্ছেন কিভাবে? রিকশাওয়ালা সামান্য হেসে উত্তর দিল, আরে মামা, এই পথ আমার অনেক চেনা। এই পথে আজকে কত বছর যাবৎ রিক্সা চালাচ্ছি। এই পথ রাইখা যাইতে ইচ্ছা হয় না। আমি এখানেই থাকি, আর আমার বাড়িতে কেউ নাই, তো চিন্তা করবে কে? আমার কেউ নাই তো। নিলয় অবাক হয়ে প্রশ্ন করল, আপনার কেউ নেই? মানে আপনার পরিবার কোথায়? রিকশাওয়ালা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, অনেক বছর আগে গ্রামে কলেরা মহামারী হয়েছিল। তখন গ্রামের অর্ধেক মানুষ মইরা সাফ হইয়া যায়। আমার মা বাপ ভাই বোন সবাইও মইরা যায়। বাইচা থাকি দুর্ভাগা খালি আমি একলাই। নিলয় কিছুটা দুঃখ প্রকাশ করে বলল, আহারে মামা, খুব খারাপ হয়েছে আপনার সাথে। তবে আপনাকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আর যদি আপনি না আসতেন, আমার যে কি অবস্থা হতো। রিকশাওয়ালা পুনরায় হেসে উত্তর দিল, আরে মামা, সবাইরে সবার জায়গা মতো পৌঁছায় দেওয়াই আমার কাম, ধন্যবাদ দিতে হইব না। নিলয় রিকশাওয়ালাকে এবার কিছুটা উৎসুক হয়ে প্রশ্ন করল, আচ্ছা মামা, আমি শুনেছি রাতের শেষ ট্রেন করে যারা মানিকনগর গ্রামে যাওয়ার জন্য স্টেশনে পৌঁছায়, তারা নাকি রাতের বেলা কেউ স্টেশন থেকে বের হন না, রাতটা নাকি স্টেশনেই কাটিয়ে দেন। কিন্তু কেন, আপনি কিছু জানেন নাকি? রিকশাওয়ালা বলল, কেন বাবা, আপনাকে এ ব্যাপারে কিছু কেউ কইছে? নিলয় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল এবং বলল, এই রাতে যে রিক্সা পাওয়া যাবে তাতে নাকি নাচড়াই তার জন্য মঙ্গলকর হবে, এমন কথা জানিয়েছে স্টেশন মাস্টার তাকে। তখন রিকশাওয়ালা বলতে শুরু করে, অনেক বছর আগে আমার মতো এক রিকশাওয়ালা আসিল, যে পথে অনেক বছর যাবৎ রিক্সা চালাইত। ঝড় বৃষ্টি যাই হইতো, সে রিক্সা চালাইত। এমন এক ঝড়ের বৃষ্টির রাইতে এক শহরে বাবু তার গাড়ি নিয়ে যাইতাছিল এই পথ দিয়া। যাওয়ার সময় গাড়ির লগে রিক্সার এক মস্ত অ্যাক্সিডেন্ট হয়। শহরে বাবু রিক্সাওয়ালারে তার গাড়ি দিয়া পিষা ফালায়। রিকশাওয়ালার গায়ে জড়ানো কালা চাদর রক্তে ভিজা লাল হইয়া যায়। মুখের এক পাশের মাংস খইসা পইরা যায়। তার এক পা হাত থেকে আলাদা হয়ে যায়, আর পা বাপ ভাড়া ভাইগা যায়। শহরে বাবু মনে করছিল ওই রিকশাওয়ালা মইরা গেছে, কিন্তু মামা, ওই রিকশাওয়ালা তো মরে নাই, বাইসা আসছিল। তখন চোখ খোলা আসছিল, পিপাসায় তার গলা শুকাইয়া কাঠ হইয়া গেছিল। সে শহরের বাবুরের দিকে তাকাইয়া আসিল আর বাবুর কাছে সাহায্য চাইতেছিল, কিন্তু মামা, শহরে বাবু তারে কোনো সাহায্যই করে নাই। সে থানা পুলিশের ডরে ওই রিক্সাওয়ালার ফালাইয়া ওই গাড়িটা চইলা যায়। রিক্সাওয়ালার বুক ফাইটা যাইতাছিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বাইর হইতেছিল না। সে চিল্লাইয়া ওই শহরে বাবুরে কইতে চাইছিল, বাবু, আমি মরি নাই বাবু, আমারে ফালাইয়া যাইবেন না, আমারে বাঁচান বাবু, আমারে বাঁচান। কিন্তু রিক্সাওয়ালা তা কইতেই পারে নাই। আস্তে আস্তে তার চোখ সারা জীবনের জন্য বন্ধ হইয়া যায়। ওই রিক্সাওয়ালারও আমার মতো কেউই আসিল না, তাই সে কেমনে মরল কেউ তা জানে না। তবে কিছুদিন পর নাকি ওই শহরে বাবুজন আবার ওই পথ দিয়ে যাইতেছিল, তার গাড়ি নাকি উল্টায় খালে পড়া যায়, আর তার ওই জায়গায় মৃত্যু হয়। হয়তো প্রকৃতি রিক্সাওয়ালার হত্যার প্রতিশোধ নিছে। তারপর থেকে মানুষ ওই রিক্সাওয়ালারা নাকি প্রতিদিনই এই পথ দিয়ে রিক্সা চালাইয়া যাইতে দেখে। এই ডরে কেউই রাইতে স্টেশন থেকে বাইর হইত না। তবে রিক্সাওয়ালা কারো কোনো ক্ষতি করে নাই। নিলয় অবাক হয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করল, কিন্তু মামা, আপনি এত কিছু জানেন কিভাবে? রিক্সাওয়ালা রিক্সার প্যাডেল ঘুরাতে ঘুরাতে বলল, আরে মামা, আমি তো সব অনেক কাছ থেকে দেখছি, কিন্তু কিছুই কইতে পারি নাই। এই নেন মামা, আপনারে আপনার জায়গা মতো পৌঁছায় দিলাম, মানিকনগর গ্রাম এসে পড়ছে। নিলয় খেয়াল করলো সে ঠিক তার গন্তব্যে পৌঁছে গেছে।
অত্যন্ত কষ্টে সে অবশেষে তার গন্তব্যে পৌঁছতে পেরেছে। নিলয়ের মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। তার মুখে ভাসছে তার মা বাবার হাসির মুখটা। নিলয় তড়িঘড়ি করে তার মানিব্যাগ থেকে একটা নোট বের করে রিকশাওয়ালার দিকে বাড়িয়ে দিয়ে সোজা তার বাড়ির দিকে হাঁটা ধরল। এখন যেন আর ধৈর্য কুলোচ্ছে না। নিলয় তার বাড়ি পৌঁছানোর জন্য এতটাই ব্যাকুল হয়ে গেছে যে রিকশাওয়ালা এই বিপদে তাকে সাহায্য করেছে একবার তার মুখখানা দেখার ভাবনাও তার মাথায় আসেনি, বা হয়তো অন্ধকারের আবছা আলোয় সে রিকশাওয়ালার মুখখানা দেখতে ব্যর্থ হয়েছে। যদি রিকশাওয়ালার মুখখানা সে দেখতে পেত তাহলে সে দেখত রিকশাওয়ালার মুখের এক অংশ মাংস ছাড়া, মাংস খসে পড়েছে। রিকশাওয়ালার গায়ে জড়ানো কালো চাদরটা রক্তে লাল হয়ে গিয়েছে। নিলয়ের গন্তব্যের দিকে স্থির চোখ এটাও দেখেনি যে রিকশাওয়ালাকে যে হাতে টাকা বাড়িয়ে দিয়েছে সে হাতটি ছিল রিকশাওয়ালার শরীর থেকে বিচ্ছিন্ন। নিলয়ের ব্যস্ত চোখ খেয়ালই করেনি যে রিকশাওয়ালার বাবাটা মাটির সাথে হেঁচড়ে চলেছে। আসলে এই পৃথিবীতে সকল সত্য সবসময় প্রকাশ পায় না। মাঝে মাঝে কিছু সত্য চিরকাল রহস্যের চাদরে ঢাকা পড়ে যায়। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন। প্রথম ঘটনার জন্য আপনাদের কাছে একটি কোয়েশ্চেন রয়েছে। কোশ্চেনটি হলো, নিলয় যে গ্রামে থাকে অর্থাৎ তার গ্রামের বাড়ি, সে তো ঢাকায় থাকে, তবে তার গ্রামের বাড়ি এর নাম কি, অর্থাৎ সে কোন গ্রামের বাড়ি থেকে বিলং করে? অবশ্যই কিন্তু এই প্রশ্নটির উত্তর দিবেন আপনারা। আপনাদের মধ্যে থেকে একজন বিজয়ীটাকে আমরা শাউট আউট দিয়ে দিব, অথবা পরবর্তী ভিডিওতে তার কমেন্টটি আমরা আপনাদেরকে শো করে দিব। তো আমরা চলে যাব আমাদের সেকেন্ড ঘটনায়। প্রথম ঘটনাটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো আরও ইউনিক ঘটনা নিয়ে আসার। তো দ্বিতীয় নম্বর ঘটনাটি যেভাবে লেখক লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি 2017 সালের। 17 সালের দিকে চাকরির সুবাদে আমি মিরপুর থাকতাম। আম্মু, আব্বু আর ছোট ভাই তখন ময়মনসিংহে বাড়িতে থাকতো। হঠাৎ একদিন রাতে আমার ছোট ভাই কল দিয়ে জানায় আম্মু খুব অসুস্থ, হয়তো মেডিকেলে নিতে হবে। আমি যেন দ্রুত বাড়ি চলে আসি। আম্মুর এমন খবর শুনে মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। অফিসের বসকে জানিয়ে তখনই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। নিজের বাইক থাকায় বাসের ঝামেলা আর পোহাতে হলো না। ঢাকা থেকে গাজীপুরের রাস্তার জ্যাম যেন আজীবনের। যতবারই আসি জ্যাম লেগেই থাকে। মোটামুটি ভালোই বেগ পোহাতে হলো ময়মনসিংহ হাইওয়েতে উঠতে। রাত প্রায় 11:30। চাঁদনি রাত, ফাঁকা রাস্তা, বাইকের স্পিড ফুল বাড়িয়ে দিলাম। যদিও এই রাস্তায় চাঁদের আলো, রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে বহুবার আমি বাড়ি গিয়েছি, কিন্তু এবার মনটা ভীষণ খারাপ, কারণ আম্মুকে দেখব সেই প্রতীক্ষায় যেন রাস্তা আরো বড় হয়ে উঠল। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কিছুটা সামনে এগোতে হঠাৎ বাইকটা বন্ধ হয়ে যায়। আচমকা বন্ধ হয়ে যাওয়ায় কন্ট্রোল হারিয়ে আমি ছিটকে পড়ে গিয়েছিলাম। হেলমেট থাকায় মাথায় তেমন ব্যথা পাইনি, শুধু হাতে আর পায়ে ছুলে গিয়েছিলাম। নিজেকে সামলে নিয়ে বাইকের কাছে আসলাম। বাইকেরও তেমন ক্ষতি হয়নি, কিন্তু পরপর কয়েকবার চেষ্টা করেও বাইকটা আর স্টার্ট করতে পারলাম না। রাস্তার দুপাশেই ঘন জঙ্গল, গাড়ির সংখ্যাও খুবই কম। হাইওয়ে রোড, তাই কোনো গাড়ি দাঁড়াচ্ছেও না। আশেপাশে না আছে কোনো মানুষ, না আছে কোনো দোকানপাট। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। নিজেই কিছুক্ষণ চেষ্টা করলাম বাইকটাকে ঠিক করার জন্য, কিন্তু না, কোনো লাভ হচ্ছে না। তাই বাইকটাকে ঠেলতে ঠেলতে সামনের দিকে এগোচ্ছিলাম সাহায্যের জন্য। হাঁটতে হাঁটতে মনে হলো কেউ পেছন থেকে আমার নাম ধরে ডাক দিল, কিন্তু আমার আশেপাশে তো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও নেই। চলন্ত গাড়ি আছে শুধু। মনের ভুল ভেবে তেমন একটা গুরুত্ব দিলাম না। পরপর আরও কয়েকবার ডাক শুনতে পেয়ে পিছন ফিরলাম, যদিও পেছনে কাউকেই দেখতে পেলাম না, গাছপালা শুনশান নীরবতা ছাড়া। মনের ভুল ভেবে বাইকের দিকে ঘুরতেই চমকে উঠলাম। বাইকের কাছে একটা লোক দাঁড়িয়ে আছে, বেটে মতো করে একটা লোক, অদ্ভুত পোশাক, হাত পা কিছুই দেখা যাচ্ছে না। আমি কিছু বলার আগেই তিনি জিজ্ঞেস করলেন, কি ভাই, বাইক স্টার্ট হয় না? আমি তাকে উত্তর দিলাম, না, হঠাৎ কিভাবে যেন বাইকটা বন্ধ হয়ে গেল, এখন আর স্টার্টই নিচ্ছে না। সে বলল,
পাশেই আমার গ্যারাজ আছে, চলেন গ্যারাজে নিয়ে আপনার বাইকটা ঠিক করে দিই। আম্মুর চিন্তা আর বাইক ঠিক করার কথা ভেবে আমি আটসাট না ভেবেই তার সাথে তার গ্যারাজের দিকে চলতে শুরু করলাম। মিনিট 5 পর হাইওয়ের পাশ দিয়ে একটা সরু রাস্তা নেমে পড়লাম। জঙ্গলের ভিতর দিয়ে গেছে এই রাস্তা, মানুষ খুব একটা চলাচল করে না বললে মনে হচ্ছে। রাস্তাটা এতটাই সরু যে সামনে গিয়ে আটকে পড়বে কিনা বাইকটা, সেটাই ভাবছিলাম। হঠাৎ সে বলে উঠল, আপনার কপাল ভালো যে আমারে পাইছেন, নাইলে সারা রাত বাইক নিয়ে ওইখানেই দাঁড়ায় থাকতাম তো। আর একটু সামনে আমার গ্যারাজ, চলেন। ভাবলাম হয়তো উনি ঠিকই বলছেন, এত রাতে কেই বা আমাকে সাহায্য করতে আসতো। এসব ভাবতে ভাবতে প্রায় আরো 20 মিনিট এরকম এগিয়ে গেলাম, কিন্তু ওনার গ্যারাজ আর দেখতে পাচ্ছিলাম না। একটু রাগী গলায় জিজ্ঞেস করলাম, আর কত দূর মশাই? কোনো উত্তর পেলাম না। পেছনে ফিরে দেখি লোকটা নেই, আশেপাশেও দেখতে পেলাম না। আমাকে রেখেই কি তবে গ্যারাজে চলে গেছেন? বাইকটা রেখে এদিক সেদিক খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তার গ্যারাজ বা তাকে খুঁজে পেলাম না। প্রায় মিনিট 10 খোঁজাখুঁজি করে বাইকের কাছে এসে দেখি, এমা এ কি, এখন তো আমার বাইকও উঠাও, আশেপাশে কোথাও নেই। চোর ডাকাতের ফাঁদে পড়লাম না তো আবার? কিন্তু আমি তো বাইকের এতটা দূরেও যাইনি যে কেউ বাইকটা নিয়ে যাবে আর আমি বুঝতে পারবো না। না, মাথা কাজ করছে না, কি হচ্ছে এসব আমার সাথে। হঠাৎ আবার সেই ডাকটা শুনতে পেলাম, ভারী গলায় কেউ আমার নাম ধরে ডাকছে, যেন খুব কাছে, কিন্তু আমার আশেপাশে তো কারো কোনো অস্তিত্ব নাই। তবে পশ্চিম দিকে দূরে একটা আলো দেখতে পেলাম। আগন্তুক লোকটার গ্যারাজের আলো ভেবে সামনে এগোতে লাগলাম। কেমন অদ্ভুত লাগছিল চারপাশ। এত গভীরে কারো গ্যারাজ হতে পারে? অনেকটা আসার পর দেখলাম না, এখানে কোনো গ্যারাজ নেই। একটা বিশাল গাছের নিচে একজন মানুষ মুখ ঘুরিয়ে বসে আছে। তারই আশেপাশে এবং পুরো গাছটি জুড়ে কেমন একটা অদ্ভুত আলো ছড়িয়ে আছে। একটু ভয়ের ভয় লাগছিল, তবু সাহস নিয়ে লোকটাকে ইশারা করে ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না। তাই তার কাছে যেতে থাকলাম। তার কাছে যেতে যেতে কেমন একটা গোংরানি আর অদ্ভুত পচা একটা গন্ধ অনুভব করতে পারছিলাম। তার আর আমার মধ্যে দূরত্ব তখন 1 কি 1.5 হাত হবে। আমি বলে উঠলাম, ভাই শুনছেন, আমি একটু বিপদে পড়েছি, একটু সাহায্য করেন। লোকটা বসা থেকে উঠতে ঘুরে তাকালো। উনি এতটাই লম্বা যে পাশের গাছটা তার শরীরে ঢাকা পড়ে গিয়েছিল। তার কোনো মাথা ছিল না, বুকের মধ্যে 3টা চোখ, কি অসংখ্য বড় বড় দাঁত। আমার জান বেরিয়ে যাবার মতো অবস্থা, কারণ এমন জঘন্য জিনিস আমি আমার জীবনে কখনো দেখিনি। তার গা থেকে সেই আলো, সেই অদ্ভুত গুংরানির আওয়াজ আসছিল। বস্তুটা আমার দিকে হাত বাড়িয়ে এমন একটা গুংরানি দিচ্ছিল যে আমার কানের পর্দা ফেটে যাবে এমন অবস্থা। তবু হাত দিয়ে কানটা চেপে ধরেছি, তবু সহ্য করতে পারছি না। হঠাৎ কিছু দূর আরেকটা অদ্ভুত সাদা আলো দেখতে দেখতেই সেখানেই জ্ঞান হারালাম। ফজরের আজানের শব্দে আমার জ্ঞান ফিরে আসলো। নিজেকে আবিষ্কার করলাম সেই গাছটার নিচে। বাইকটা আমার পাশেই রাখা। চাপা আলোয় চারপাশটা হালকাভাবে বোঝা যাচ্ছে। শীতল বাতাস বইছে, সাথে ফজরের আজান। উঠে দাঁড়াতে গিয়ে দেখলাম আমার থেকে কিছুটা দূরে সেই অদ্ভুত সাদা আলোটার অবস্থান। যেন একটা স্নিগ্ধ, সুন্দর, পবিত্র আলো, যার ভেতর থেকে দুটো মায়াবী চোখ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দুটো আমার খুব চেনা, খুব পরিচিত। আজান শেষ হওয়ার সাথে সাথে আলোটা মিলিয়ে গেল। চারদিক স্বাভাবিক, পাখির ডাকাডাকি করছে। সাথে মনটাও কেমন যেন উতলা হয়ে উঠল মায়ের জন্য। বাইক তখনও স্টার্ট নিচ্ছিল না, তাই একটা পিকআপ ঠিক করে বাইকটা নিয়ে ময়মনসিংহ সদরে আসি। পরিচিত একজনের দোকানটায় বাইকটা রেখে বাকি পথ আমি সিএনজিতেই গেলাম। রাস্তায় আর কোনো সমস্যা হলো না। সকাল 9টার দিকে আমি বাড়ি ফিরলাম। বাড়িতে অনেক লোক। উঠানের মাঝে একটা খাটিয়াতে কাউকে কাফনের কাপড় পরিয়ে রাখা হয়েছে। ছোট ভাই অঝরে কাঁদছে, আব্বু পাথরের ন্যায় বসে আছে। আত্মীয় স্বজন সবাই উপস্থিত, সবার চোখে পানি। কাছে যেতেই দেখলাম এটা আমার সেই চিরচেনা সেই মুখ, সেই মায়াবী দুটো চোখ। এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রাখলাম। কি সুন্দর স্নিগ্ধ এই চেহারা, যেন আল্লাহর নূর গড়িয়ে পড়ছে।
অজান্তেই চোখে পানি চলে আসলো। ছোট ভাইকে জড়িয়ে ধরে আমিও মনটা হালকা করে নিলাম। 11টায় আম্মুর জানাজা, এখন দাফন সম্পন্ন হয়ে গেল। বেলা 12টার সাথে সাথে মানুষের সংখ্যাও কমতে লাগলো। রইলাম শুধু আমি, আব্বু, ছোট ভাই আর আম্মুর ফেলে যাওয়া অসংখ্য স্মৃতি। এভাবেই কেটে গেল কিছুদিন। মাঝে একদিন আমি আম্মুকে স্বপ্নে দেখেছিলাম, তার সেই মায়াবী চোখ আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। শহরে ফেরার আগেই আমি আমাদের মসজিদের হুজুরের কাছে গিয়েছিলাম। তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর উনি বলেছিলেন, হয়তো তুমি কোনো খারাপ জিনের পাল্লায় পড়েছিলে বাবা। ভাগ্য ভালো, আল্লাহ তোমার সহায় হয়েছিলেন, তাই বেঁচে গেছো। আর সেই সাদা আলোর কথা জিজ্ঞেস করায় উনি বলে উঠলেন, মায়ের মমতা আর আল্লাহর রহস্য এমন একটা জিনিস যা ইহকালেও আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। সো এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা, যা বলেছিলাম একদমই ব্যতিক্রম ধর্মী। আশা করি আপনাদের দ্বিতীয় ঘটনাটিও ভালো লেগেছে। এখন আমরা আমাদের তৃতীয় ঘটনায় চলে যাব। এটি আজকের শেষ ঘটনা। তার আগে বলে নিতে চাই, এখনো পর্যন্ত যদি দেখে থাকেন, এই পর্যন্ত যদি এসে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এবং আমাদের বাংলা ভূত এফএম টিম সকলকে আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। তাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। তৃতীয় ঘটনায় আমরা চলে যাচ্ছি। লেখক লিখেছেন, ঘটনাটি বলবো না করেও বলেই ফেললাম। আমি কিছুটা ভীত, কিছুটা দ্বিধান্বিত। সময়টা 2023-এর। আলমডাঙ্গা শহরে গা ঘেঁষা এক গ্রাম। ব্যক্তিগত কারণে নাম বলছি না, তবে ঘটনাটা আমার বাড়ির পাশেরই। বৃদ্ধের নাম শমশের আলী। তার 7 ছেলে আর 1 মেয়ে। বড় সংসার, ছেলে মেয়েদেরও নাতিপুতি আছে। সুন্দর না? কি ভালো লাগবে সবাই মিলেমিশে থাকলে, তাই না? তাদের সবারই সবার সাথে মিল আছে, তবে তাদের নসিবে হয়তো বদনজর আছে, নয়তো ওরা নিজেরাই অভিশপ্ত। কেন বলছি? থাক, কারো দুষ্টটি তুলে ধরব না। ঘটনাটা জানানোর খাতিরে কিছুটা বলছি আপনাদের। না, বৃদ্ধ জুয়ানকালে ভালোই ছিল, আর না তার সন্তানেরা। কেউ ধার্মিক না, ধর্মকে সম্মানই করে না, পরের অনিষ্ট করা, চারিত্রিক ত্রুটি। তার হাতে নাকি কয়েকটা খুনও হয়েছে শুনছি। সে যাই হোক, মৃত্যু শোক সব পরিবারে কম বেশি লেগেই থাকে, কিন্তু তার পরিবারের যেন তার 4 ছেলে, বৌমা, নাতি নাতনি সবটাই অকাল মৃত্যু, সবারই অকাল মৃত্যু হয়ে যায়। মৃত শমশের যুবককালে কেমন জোয়ান তগড়া ছিল, তাকে একালে দেখলেই বোঝা যায়। সাদা ফর্সা, লম্বা বলিষ্ঠ মাথা ভর্তি সাদা চুল, মুখে সাদা দাড়ি, সদা হাস্যোজ্জ্বল মুখ, প্রচণ্ড রকমের ধার্মিক। পরিবারে দায়িত্ব জ্ঞান সম্পন্ন কর্তা যাকে বলে আর কি। এমন মানুষ, সে নামে এমন কটু কথা আমি আজও মানতে পারি না। সে ঢাকায় এক বড় কারখানায় নৈশ প্রহরী, মানে নাইট গার্ড আর কি। এই বয়সে সে যাতায়াত করে দিব্যি, কিন্তু সেবার গা ভর্তি জ্বর নিয়ে বাড়ি ফিরলেন বৃদ্ধ শমশের। জ্বরের ঘরে বাড়ি চিনে আসাই দায়। কি জানি কি দেখেছেন, তাতেই ভয় পেয়েছেন এবং তা থেকে জ্বর এসে গেছে। কি যে সে দেখেছে তা কিন্তু কাউকে বলতেন না, উচ্চারণ করতেও ভয় পেতেন। যাই হোক, আমাদের বাড়ির ঠিক সামনেই মসজিদ। উনি আজানের আগেই মসজিদে উপস্থিত হতেন। নামাজ পড়ে দেরিতে বাড়িতে ফিরতেন। পরিবারের সবাইকে, এমনকি তার বউকে নামাজের জন্য অনুরোধ করতেন। কেউই তার কথা আমলে নিত না। জ্বর কিন্তু ছাড়ছে না, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু লাভ হচ্ছে না। বাড়িতে শান্তি পান না, সারা রাত শুয়ে বসে কাটিয়ে দেন। সে রাতে ফজরের আজান হয়নি, তখন অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হন। বৃদ্ধ বাড়ির দরজা খুলে রাস্তার পা রাখেন। ল্যাম্পপোস্টের আলোয় পুরো রাস্তা আলোকিত, তবে কেউ নেই রাস্তায়, একটা কুকুরও না। উনি ধীর পায়ে মসজিদের দিকে এগিয়ে চলেছেন। হঠাৎ সামনে তাকাতেই দেখেন, লম্বা দীর্ঘ দেখি কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। কালো আলখাল্লা পরা, আপাদমস্তক সবটাই ঢাকা, কালো চাদরে মোড়ানো। ওনাকে দেখছে সে। বৃদ্ধ ঘাবড়িয়ে যায়। ভিত তাড়ানোর জন্য সে আগ বাড়ান আর বলেন, কে রে, কে ওটা? কোনো উত্তর আসে না। হাঁটতে বেরোইছ বুঝি না? বৃদ্ধ লোকটি
ভাবে হয়তো সকালে হাঁটার জন্য বের হয়েছে। এবারও উত্তর নেই। তখনও তাকিয়ে আছে সেই লোকটির দিকে। সে নারী কি পুরুষ কিছুই বোঝা যাচ্ছে না। বৃদ্ধ শমশের দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন। যা দেখেন তাতে তার শরীর প্রত্যেকটি রক্তকোষ জমে যেন ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা এমন এক হিমবাহ বয়ে যায় তার শিরদাঁড়া দিয়ে, যা বলে বোঝানো সম্ভব হবে না। না, কোনো বিকৃত মুখ না, সবই স্বাভাবিক। স্বাভাবিক হওয়াটাই তো অস্বাভাবিক। অস্বাভাবিক কেবল তার দৃষ্টি। কি অসম্ভব রকমের শীতল সে দৃষ্টি। কোনো ভাবাবেগ নেই, কোনো অনুভূতি নেই তার। না হাসি, না কান্না, না ক্রোধ, না ক্ষোভ। আছে শুধু ভাবলেশীন চাহনি। সেই দৃষ্টি যেন চামড়ার শরীর ভেদ করে অন্তরের গভীরে নিতে চায়। তার দৃষ্টি যেন কেবল তার আত্মার উপর। বৃদ্ধ শমশের আড়ষ্ট হয়ে ভয়ে সাহস হয় না তার একটি কথা বলারও। ধীর পায়ে পাশ কাটিয়ে যেতে যেতে চান, কিন্তু কেন জানি মসজিদটা অনেক দূরে মনে হচ্ছে, নাকি তার গতি মন্থর হয়ে গেছে বুঝতে পারছেন না। প্রতি পদক্ষেপে বুকটা যেন কাঁপছে, কেঁপে উঠছে। ওই বুঝি সে আছড়ে ধরল, ওই বুঝি সে আঁকড়ে ধরল। কত জিন ভূত দেখেছেন, এত ভয় কখনো পাননি। কি সে? শমশের কোনো রকমে মসজিদে প্রবেশ করে। কেউ নেই মসজিদে। হাফ ফেলবার আগে কি একটা ভেবে মসজিদের দরজা খুলে উকি দিয়ে দেখেন, আবারও বুকটা ধড়াক করে ওঠে। আগন্তুক তখনও সেখানেই দাঁড়িয়েছিল। সেও পিছ ফিরে তাকিয়ে আছে একইভাবে। এবারও বৃদ্ধ শমশের গুঙ্গিয়ে উঠে ভয়। নামাজ শেষে মুসল্লিগণ একে একে বেরিয়ে যান। সে নামাজ পড়ে বসে থাকে। বাড়ি ফেরায় তার সাহস নেই। ইমাম সাহেব মসজিদ তালা দেবেন, কিন্তু বৃদ্ধ শমশের বসেই আছেন। দেখে পাশে এসে ইমাম সাহেব বলেন এবং জিজ্ঞেস করেন, দাদা বাড়ি যাবেন না এখন? বৃদ্ধ শমশের হাত চেপে ধরে ইমাম সাহেবের আর বলে, দাদা আমাকে একটু ঝাড়ফুঁক করে দাও তো আমার শরীরে, আমার খুব ভয় করছে। ইমাম সাহেব তাই করেন। বলেন, ভয় নেই দাদা, কি হয়েছে আপনার, আমাকে বলুন। বৃদ্ধ বাইরে তাকিয়ে দেখেন ভোরের নীলচে আলো ফুটেছে। তবে তিনি কিছুই বলেন না। ধীর পায়ে উঠে বাড়ির দিকে রওনা দেন। বাড়ি ফিরে আসেন। এরপর থেকে তার শরীর আরও অবনতি হয়। আমরা চিনতেই পারতাম না তাকে। এমন গুলগাল চেহারা, তার দুতিনি হাড় জিরে জিরে বের হয়ে গেছে। চোখের নিচে কালো ছাপ পড়ে গেছে। গলায় কালো ধাগা, হাতে লাঠি উঠে গেছে। হাঁটতে পারেন না, তাছাড়া মসজিদেও নাকি যেতে পারেন না। শুধু ভয় পান, ভয়। ওই আগন্তুককে নাকি প্রায় প্রায় দেখেন। তার বাড়ির ভেতর হেঁটে বেড়ায়, ছায়ার মতো অনুসরণ করে তাকে, সারাক্ষণ নজর রাখে। না পেরে এটা সে তার স্ত্রীকে জানান। এবার ডাক্তারের পাশাপাশি কবিরাজও রাখা হয়। ফলাফল কি? ফলাফল সে আগের মতো, একই অবস্থা, কোনো উন্নতি হয়নি। বৃদ্ধ শমশের বিছানায় শায়িত হয়ে যায়। সে নাকি তার পাশেই থাকে। আজান হলে চলে যায়, আবার ফিরে আসে। বৃদ্ধের বিছানার সাথে সিটিয়ে থাকে। এভাবে আরও কিছুদিন কেটে যায়। উনি তখন বৃদ্ধ উন্মাদ হয়ে গেছেন, একা একা কাঁদেন। সবাইকে বলতেন, তোরা কেউ আমাকে বিশ্বাস করলি না রে, দাঁড়া, আমি মরলে তোরা বুঝবি। তোরা আর কারো কোনো কিছু চুরি করিস না রে, আর গাইল কুড়াইস না। ওই দেখ পুলিশ আসে, পুলিশ, নামাজ পড়, নামাজ পড়, দোয়া কর, দোয়া কর। আবার অদৃশ্য কোনো কিছুর উদ্দেশ্যে বলতেন, আমাকে আর ভয় দেখাইস না, আমার আর মারিস না রে, ওরে আমার ছেড়ে দে। ও আল্লাহ, আমার ভয় করতেছে, আল্লাহ যেতে বলো না ওরে, আল্লাহ যা 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 যা, চলে যা। তারপর শুরু হয় আরো কষ্ট। তখন মনে হতো উনি যেন প্রতি মুহূর্তে মরে যাচ্ছেন। এত যন্ত্রণা হচ্ছে তার। বিভিন্ন পশুর মতো ডাকতেন, কি লাফালাফি দেয় করতেন। বিছানা, কাঁথা, খামচে ছিঁড়ে ফেলতে চাইতেন। তার আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তার শান্তিময় মৃত্যু কামনা করছে। কারো কোনো দুয়াই যেন কবুল হচ্ছে না, কাজে লাগছে না। তার নিপীড়ন কেউ লাঘব করতে পারছিল না।
দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। দিন দুবেলা কবিরাজ আসতো, ডাক্তার আসতো। ওই বাড়িতে যারা থাকতো, বাড়ির সদস্য, আগত আত্মীয় স্বজন, যারাই বৃদ্ধ শমশেরের সেবা শুশ্রূষা করতেন, তারা সকলেই ভয় পেয়ে যেতেন। কোনো না কোনোভাবে কারো গর্ভপাত হয়ে যেত, কেউ অসুস্থ হয়ে বার্ধক্যগত হয়ে চলে যেতেন, কেউ একজন দুজন মানুষ তার পাশে থেকে চলে যেতে থাকে। কেউই কাটাতে পারত না, তার সাথে ভয় লাগতো সকলে। একজনকে পরে বলতে শুনেছি ওই সময় বাড়িতে একটা ঠান্ডা বাতাস বেরোতে। সে বাতাস কোনো ঠান্ডা বাতাস, নর্মাল কোনো সাধারণ কোনো ঠান্ডা বাতাস না। তো এভাবেই আরও কিছুদিন যায়। বৃদ্ধ দিবস হয়ে বিছানার সাথে মিশে থাকত। আবার যখন ওই বাতাসটা আসতো, সে আবার অজানা পশুর মতো ডাকতে শুরু করত। পাশে কুরআন তেলাওয়াত চলতো, নামাজ পড়া হতো। না, কোনো উন্নতি হচ্ছে না, কোনো কিছু যেন কাজে লাগছে না। আমার ফুপির বাসায় জামাতের বৈঠক হয়। একটা আন্টি অতিথি হিসেবে আসে। উনি জানতে পারে এই শমশের সাহেবের ব্যাপারে। তো তখন তিনি যেতে চান শমশের সাহেবের বাসায় এবং তার সাথে দেখা করতে চান। তবে একটা শর্ত দেন যে বাসায় যেন কোনো পুরুষ মানুষ না থাকে। তো তাই হয়। বিকেলের পরন্ত রোদ এসে পড়ল। আন্টি সহ অনেক ভদ্রমহিলা ওখানে উপস্থিত থাকেন। সবাই দোয়া মোনাজাত করেন তার জন্য। মহিলা বলেন, মৃত্যু ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর তার আযাব। যদি তখন মৃত্যু না হয় অথচ তার যন্ত্রণা হতে থাকে, তা জানি আরো কত ভয়ঙ্কর। এর থেকে পরিত্রাণ নেই। যদি থাকে তা দিতে পারে কেবল একমাত্র সেই, যে নশ্বর দুনিয়ায় অতি অসহায় আমাকে আপনাকে পাঠিয়েছেন আর আগলে রেখেছেন পরম মমতায়, অগণিত রহমতে, অফুরন্ত নেয়ামতে। অথচ কি অকৃতজ্ঞই না আমরা আদম সন্তানেরা। তিনি বলেন, সে কোন পাপের পাপী তা আমরা জানি না। পাপী তো আমরাও, জানতে অজান্তে, গোপনে বা প্রকাশ্যে কবিরা সগীরা কত গুনাই করে ফেলি আল্লাহ। পাপ তো মানুষের দ্বারাই হয়। হায় আল্লাহ, এক ফোঁটা নাপাকি পানির থেকে শুরু করে তুমি এই বার্ধক্য পর্যন্ত স্বাদ ছাড়নি আল্লাহ। এত অসহায় বানিয়ে অনন্ত যাত্রা পর্যন্ত হাত ছেড়ো না আল্লাহ। তুমি ছেড়ে যেও না আল্লাহ। যেমন ঘুটঘুটে আধারে মাতার কোলের অবালককে একা ছেড়ে যায় না, তুমি কি মায়ের থেকেও আপন না? তার কথা মতো বৃদ্ধকে গোসল করিয়ে অজু করিয়ে পবিত্র পরিচ্ছন্ন জায়গায় রাখা হয়। সত্যি বলতে তারপর বৃদ্ধ আর কোনো আর্তনাদ করেনি। ফজরের আজানের আগেই সে অনন্তের যাত্রা শুরু করে দেয়। শমশের চলে গেছেন। এখন তার স্ত্রী অসুস্থ। তারও নাকি মাথা খারাপ হয়ে গেছে। যাকে পায় তাকেই টেনে ধরে, বলে, দেখ, ওই যে দেখ, আমাকে বাড়িতে কারা, কালো কাপড়, কি লম্বা, আল্লাহ, সারাদিন খালি খায়, হাসি করে, আমি ঘরে ঢুকলেই থেমে যায়। দেখ দেখ, তাকিয়ে দেখ। কি রে, কি বলবো বলতো? ওদের হাসি শুনতে আমার আর ভালো লাগে না। আমার ঘুম আসে না রে, আমার ভয় করে, খুব ভয়। এই বলেই আমাদের তৃতীয় ঘটনাটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ঘটনাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই বাংলা ভূত এফএমকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। পরবর্তীতে কখনো শোনার জন্য ডাউনলোড অপশন তো খোলাই আছে। আপনাদের লাস্টের ঘটনাটি কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আমার কাছে 3টি ঘটনাই দুর্দান্ত লেগেছে, তবে আমার কাছে লাস্টের ঘটনাটি একটু বেশি দুর্দান্ত লেগেছে, কারণ লাস্টের এন্ডিংটি একদমই রহস্যময় ছিল। কারণ এটার ফিনিশিং এখনো হয়নি। কারণ এরপর তার স্ত্রীকে মারা যাবেন, এছাড়া তার পরিবারের লোকজনের বা কী হবে, এরকম অনেক কিছুই কিন্তু এখানে ডিসক্লোজ বা উন্মোচন করা হয়নি, রহস্য থেকেই গেল। তো দেখি পরবর্তীতে এই ঘটনার পার্ট 2 আসে কি না জানি না, তবে যদি আসে আমি অবশ্যই আমাদের বাংলা ভূত এফএমে আপনাদেরকে শোনাবো। তো যারা এখনো পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, আমাদের ঘটনাগুলো শুনেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে
আরও দুর্দান্তকর সকল সত্য ঘটনা নিয়ে, কারণ বাংলা ভূত এফএম শুধু সত্য ঘটনাই শোনায়, কোনো গল্প নয়। দেখা হবে পরবর্তী ঘটনায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা ভূত এফএমের সঙ্গেই থাকবেন।